চিঠির শেষে দাড়ি টেনে ছোট্ট মেয়ের হাতের মুঠোয় ঢুকিয়ে দিল শেখর। শেষবারের মতো দেখে নিল ছোট্ট সোনামণির চাঁদ মুখখানি। কপালে প্রশস্ত চুমু এঁকে বেরিয়ে গেল চোখের পানি ফেলতে ফেলতে। শেখর কথাগুলো বলতে বলতে সুমার মাথায় হাত রাখল। আমাকে ক্ষমা করে দিও মা, এই অসহায় বাবা তার সন্তানের দায়িত্ব পালন করতে পারেনি। সুমা জড়িয়ে ধরল বাবা নামক মানুষটাকে, ফুফিয়ে কাঁদতে থাকলো কেবল। এতদিনের দুঃখ বুঝি ঘুচল এই বুকটায় মাথা রাখার স্থান পেয়ে। শীতিতে মোটা করে লাল সিঁদুর, কপালে টুকটুকে লাল টিপ পরে থাকা রমণের দিকে ইশারা করে শেখর ব্যানার্জি বললেন, ওটা তোমার নতুন মা, মা ডাকতে মন না চাইলে আন্টি ডাকতে পারো, সমস্যা নেই। সুমা চোখ তুলে তাকালো পূজার দিকে। পূজা মোটামুটি সুন্দরী বলা চলে, কিন্তু তার মায়ের রূপের সাথে সবকিছুই তুচ্ছ। তবে পূজার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, যা তার সৌন্দর্যকে অমাবস্যার মতোই ঢেকে ফেলেছে। চেহারা কাঠিন্যতায় বোঝা সম্ভব সুমার আগমনে সে একদমই খুশি হতে পারেনি। খুশি না হওয়ারই কথা। সতীনের মেয়েকে সহজে মেনে নেওয়া হয়তো কোনো নারীর পক্ষে সম্ভব নয়। এরপর শেখর ব্যানার্জি একটি মেয়ের দিকে ইশারা করে বললেন, ও তোমার বোন শিখা। সুমা গভীরভাবে তাকালো শিখার দিকে। জিন্স আর টপস পরিহিত মেয়েটার ঠোঁট জোড়ে হাসির মেলা। সে হয়তো বড় বোনের আগমনে খুব খুশি, আর সেই খুশি উপচে পড়ছে তার ঠোঁট জোড়ায়। সুমা মেকি হাসলো, এগিয়ে গেল শিখার দিকে। শিখার গালে নিজের আলতো হাত রেখে জিজ্ঞেস করলো, একটা মুসলমান মেয়েকে বোন বলতে অসুবিধা হবে না তো? শিখা হাসি প্রশস্ত করে জড়িয়ে ধরল সুমাকে। কি যে বলো দিদি, আমি কত প্রার্থনা করেছি আমার একটা ভাই অথবা বোন হোক, যার সাথে আমি সব শেয়ার করব। অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো। সুমা দুহাতে জড়িয়ে ধরল শিখাকে। তৃপ্তি ভরা নিঃশ্বাস ফেললো বড় করে, মনে মনে আওড়ালো, আমার বোন, আমার পরিবার, নতুন পরিবার, আমার পরিচয়। রাত সবে মাত্র 11টা বেজে 2 মিনিট। সব কাজ গুছিয়ে নিতে নিতে খুব দেরি হয়ে গিয়েছে। সপ্তাহখানেক বাড়িতে না থাকার কারণে সব এলোমেলো হয়েছিল। এসে থেকে একটু বিশ্রাম নেওয়া হয়নি। খিদেই পেট চোচো করছে, কিন্তু আগে শাওয়ার নেওয়াটা জরুরি। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে শরীরের সমস্ত ক্লান্তি ছেড়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। কাবার্ড খুলে ড্রেস বের করতে গিয়ে রাগে কপাল শক্ত হয়ে আসলো নিমেষে। চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল, আলভির বাচ্চা! আলবি বুকে হাত দিয়ে মুচকি হাসলো, চোখ বন্ধ করে বলল, কত বছর পর এইভাবে ডাকলি। মিষ্টি তেতে উঠল। দুহাতে কাবাটের দরজা ধাক্কা দিয়ে পেছনে তাকিয়ে আবারও চেঁচিয়ে উঠল, আমার ড্রেস কোথায়? শাড়ি কোথায়? কানার বাচ্চা, পুরো কাবার্ড ভর্তি ড্রেস দেখতে পাচ্ছিস না? মিষ্টি কাবার্ডে রাখা ড্রেসগুলো বের করে সামনে ধরলো। কয়েক কালার আর ডিজাইনের চিকন ফিতার শর্ট নাইটি ছাড়া অন্য কোনো ড্রেস এই মুহূর্তে কাবার্ডে নেই। আলভি ইচ্ছে করেই সব সরিয়ে রেখেছে। মিষ্টির ড্রেসগুলো আলভির মুখের উপর ছুঁড়ে মারল। রাগান্বিত কণ্ঠ চওড়া করে আবার চেঁচিয়ে উঠল, এইসব ড্রেস আমি পরবো? ফাজলামো করিস? তো তোর কি মনে হয় এই ড্রেসগুলোর দাম কত জানিস? বেছে বেছে বেস্ট কোয়ালিটির ড্রেস খুঁজে এনেছি তোর জন্য। ভেজা শরীরে তোয়ালে পেঁচিয়ে না রেখে দ্রুত পরে নে, আমি দেখে নিজের চোখটা জুড়িয়ে নিই। আলভির কথায় স্পষ্ট রসিকতার ছাপ, অথচ মিষ্টি রেগে বোম। আমি এগুলো পরবো না, মানে পরবো না। না বললেও সমস্যা নেই, তোকে এভাবেও মারাত্মক লাগছে। মিষ্টি তেড়ে এসে আলভির কলার চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আলভির বাচ্চা ভালো হচ্ছে না কিন্তু। আলভি হ্যাঁচকা টানে মিষ্টিকে বুকের সাথে মিশিয়ে নিল। গভীরভাবে গন্ধ শুকে নিল ভেজা চুলের। হাসকি টোনে বলল, আমি গুগলে সার্চ করেছি কিভাবে বাচ্চা হয় জানার জন্য, আজকে তোকে শিখাবো। আলভির নেশালো কথা তীরের ফলার মতো বিঁধল যেন মিষ্টির শরীরে। খামচে ধরল আলভির প্রসারিত বাহু। আলভি মেকি হাসল। জাস্ট একটুতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, অথচ বাচ্চা কিভাবে হয় জানার জন্য ছোটবেলায় কি লাফালাফি না করতে। মিষ্টি আর কিছু শোনার অবস্থায় নেই। আলভিকে ধাক্কা দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা ঘষে দুরু দুরু বুকে বসে পড়ল সেখানে। ঠোঁট জুড়ে ঠিকরে পড়ছে এক সমুদ্র মুচকি হাসির ঢেউ। একাকাশ পরিমাণ সংকোচ আর জড়তা নিয়ে কালো রঙের চিকন ফিতের হাঁটু অব্দি শর্ট নাইটিটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো মিষ্টি। এদিক সেদিক সচেতন চোখে তাকিয়ে দৌড়ে বিছানায় গিয়ে গায়ে জড়িয়ে নিল কাঁথা। কাঁথার নিচ থেকে আলভি চেপে ধরল তার নরম হাত। এমন মাদকীয় স্পর্শে উন্মাদনা বাড়ালো রন্ধ্রে রন্ধ্রে। মিষ্টি ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করলো, কিন্তু আলভি হেসকা টানে তার গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে দিল। দৃশ্যমান হলো কালো নাইটিতে আবদ্ধ মিষ্টির স্পর্শকাতর জায়গাগুলো। ফর্সা শরীরে কালো রং যেন উজ্জ্বলতা ছড়াচ্ছে। লজ্জায় মিষ্টি ঠোঁট কামড়ে ধরে আলভি শার্টের বোতাম খুলতে খুলতে নেশালো কণ্ঠে বলে, এত মারাত্মক ফিগার বানিয়ে লাভ কি হবে যদি স্বামীকে খুশি করতে না পারিস?
মিষ্টি লজ্জায় কুকড়ে গেল। বাজে বকিস না। আলভি ঠোঁট কামড়ে হাসলো। নিজের প্রশস্ত চওড়া শরীর দ্বারা বিছানায় চেপে ধরলো মিষ্টিকে। উত্তেজনা বাড়ালো কয়েক গুণ। আলভি নিজের পুরো ঠোঁট ডুবিয়ে দিল মিষ্টির বুকে। নিজের দুহাতের আঙুল মিষ্টির 5 আঙুলের ভাঁজে ঢুকিয়ে নিয়ে চেপে ধরলো হাত। শক্ত পা দুটো দিয়ে পেঁচিয়ে ধরলো মিষ্টির পা। শুরু হলো জোড়া পায়ের ঘর্ষণ। নিস্তব্ধ রুম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সুখের গোঙানির শব্দ। আলভি ইচ্ছে মতো দাবিয়ে বেড়াচ্ছে মিষ্টির উন্মুক্ত শরীরের প্রতিটি অঙ্গে। দখল করে নিয়েছে মিষ্টির সমস্ত অনুভূতি। নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছে মিষ্টির সাথে। অনবরত লাইফ বাইট দিয়ে যাচ্ছে নেশাগ্রস্ত উম্মাদের ন্যায়। মিষ্টিকে করে দিচ্ছে দিশেহারা সর্বহারা। মিষ্টি ঘর থেকে বেরিয়ে গেল। সকল উত্তেজনা ছুটে গেল এক মুহূর্তে। মিষ্টির চতুর মস্তিষ্ক খুব ভালোভাবে টের পাচ্ছে আলভি মিষ্টির ঘাড়ে কামড় বসিয়ে রক্ত চুষে নিচ্ছে। সুখের ছোঁয়া নিশ্চয়ই এত ভয়ঙ্কর নয়। সমস্ত সুখের মধুময় স্পর্শ বিষের মতো যন্ত্রণা দিচ্ছে এখন। শরীরের সমস্ত রক্ত বুঝি আজই ফুরিয়ে যাবে। মিষ্টি খুব জোরে আলভিকে ধাক্কা দিল। ডিম লাইটের মৃদু আলোয় আলভির মুখের লাল রক্ত আর জলজলে হলুদ চোখ খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। মিষ্টির সামনে যেন কোনো মানুষ নয়, কোনো রক্তচোষা প্রাণী। ঘন ঘন চোখের রং পাল্টাচ্ছে, কখনো হলুদ, কখনো সবুজ, আবার কখনো বা মেরুন রঙের হচ্ছে। চোখের মণি থেকে বের হচ্ছে অদ্ভুত ভয়ঙ্কর দ্যুতি। পুরো শরীরে বন্যপ্রাণীর মতো অসংখ্য লোম। মিষ্টি ভয়ে চিৎকার করে উঠল। সহ্য করতে পারল না এমন ভয়ঙ্কর রূপ। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সহসায়। ঘন জঙ্গলের ঠিক মধ্যখানে উপর হয়ে পড়ে আছে আলভি। কোমর থেকে নিচের দিকে নামানো জিন্স প্যান্ট আর উন্মুক্ত শরীরে কেবল রক্তের ছাপ। গাছের ফাঁক ফোকর দিয়ে আসা ভোরের আলোর ছাট পড়তেই টিপ টিপ করে চোখ খুলল আলভি। সর্বপ্রথম নিজেকে ঘন জঙ্গলে আবিষ্কার করে ঘাবড়ে গেল। দুহাতের ভর দিয়ে উঠে বসলো খুব কষ্টে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাত্রাতিরিক্ত ব্যথা হয়ে আছে। মনে হচ্ছে যেন কাল সারা রাত কেউ আলভিকে বেধড়ক মেরেছে। হঠাৎ নাকে ঠেকলো বাসি রক্তের উটকো গন্ধ। পেট উগড়ে বমি আসতে চাইলো আলভির। হাত দিয়ে চেপে ধরল মুখ। শুকনো পরিষ্কার হাত মুখে রাখতে ভেজে অনুভূত হলো। সন্দেহবশত চোখের সামনে মেলে ধরল হাত। ফর্সা হাতের চওড়া তালু পুরোটাই রক্তে রাঙা হয়ে গিয়েছে। আলভি ধপ করে উঠে দাঁড়ালো। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। কাল রাতে ঠিক কি হয়েছে সেটাও মনে করতে পারছে না। রাগ করে মাথার চুল টেনে ধরল আলভি। রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না কিছুতে। চিৎকার করে মাটিতে লাথি মারল। আবারও দৃষ্টি থমকে গেল মাটিতে পড়ে থাকা মৃত খরগোশের দিকে। মস্তিষ্কে এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। তবে কি খরগোশের রক্তে আলভির মুখে লেগে আছে? কিন্তু কি করেই বা এই রক্ত মুখে এলো? আলভি কি এই খরগোশের রক্ত খেয়েছে? আর কিছু ভাবতে পারল না আলভি। দুহাতে পাগলের মতো মুখের রক্ত মুছতে শুরু করলো। হাঁটু ভেঙে বসে পড়ল মাটিতে। আকাশের দিকে তাকিয়ে ভুবন কাঁপানো চিৎকার করে উঠল। ভয় পেয়ে মাথার উপর দিয়ে উড়ে চলে গেল এক ঝাঁক পাখি। ব্যানার্জি বাড়িতে আজ দ্বিতীয় দিন সুমার। শেখর ব্যানার্জি সুমার প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। খুব সুন্দর একটি ঘর বরাদ্দ করেছে সুমার থাকার জন্য। সুমা নিপুণ কৌশলে নিজের ঘর গুছিয়ে নিচ্ছে নাস্তা করার পর পর। তাই আজকে আর ভার্সিটিতে যাওয়া হয়নি। খুব মনে পড়ছে তানজিলকে। আবার কালকের ঘটনার জন্য রাগও হচ্ছে। বেশ হয়েছে, নিষ্ঠুর লোকটার কাছ থেকে ছাড়া তো পাওয়া গেল। উপর উপর খুশি হওয়ার ভান করলেও কেন জানি মনের কোণে খারাপ লাগা বেড়েই যাচ্ছে। খারাপ লাগাটা অনর্থক, বড্ড বেমানান, অথচ বেহা মন সে কথা বুঝতে চায় না। ভাবনা ছেদ ঘটালো দরজায় কড়া নাড়ার শব্দ। শিখা প্রেরণাচ্ছল কণ্ঠে বলল, আসবো দিদি। সুমা মুচকি হাসলো। কাল না বললে বোন ভাবতে অসুবিধে নেই, অথচ আজ বোনের ঘরে আসতে এত ফর্মালিটি কেন? শিখা ভেতরে ঢুকে ধপ করে বিছানায় বসলো। তারপর একটা বালিশ টেনে এনে কোলে নিয়ে বলল, সরি দিদি, আসলে উকি দিয়ে দেখছিলাম তুমি খুব গভীরভাবে কি যেন ভাবছো। তারপর ফট করে লাফিয়ে উঠে বলল, আচ্ছা দিদি, তুমি কার কথা ভাবছিলে? মনের মানুষ নাকি? শিখার কথা কানে যেতেই সুমার কাজ বন্ধ হয়ে যায়। তারপর জড়ানো কণ্ঠে উত্তর দেয়, আমাকে দেখেছো কত কালো আমি? এমন মেয়েকে কেউ মনের মানুষ ভাববে বুঝি? শিখা মাথায় হাত রেখে বলল, কি বলো দিদি? তুমি জানো তুমি কত সুন্দর? গায়ের রঙে কি সৌন্দর্য প্রকাশ পায়? তোমার চোখ, ঠোঁট, নাক সবকিছু যেন প্রভু নিখুঁত হাতে বানিয়েছে। কত মায়া আর মায়া। আমি ছেলে হলে তো কবেই তোমার প্রেমে পড়ে যেতাম। শিখার কথাগুলো বারবার না চাইতেও তানজিলের কথা মনে করিয়ে দেয়। মনের বিরুদ্ধে যেতে পারে না সুমা। সুমা শিখার গালে হাত রেখে মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমার মনের মানুষ বুঝি কেউ নেই? শিখার মুখটা আরেকটু উচ্ছ্বসিত দেখালো। শিখার দুহাত আঁকড়ে ধরে বলল, আছে দিদি, আমার একজন ডাক্তারবাবু আছে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। সুমা মুচকি হাসলো।
কে সে সৌভাগ্যবান পুরুষ শুনি? বাবার হসপিটালের 50% শেয়ার হোল্ডার সে। সুন্দর দেখতে, এমন একজন ড্যাশিং ম্যানের প্রেমে পড়ে আমি ধন্য। শিখা বুকে হাত দিয়ে চোখ বুঝল, আবার লাফিয়ে উঠে বলল, জানো দিদি, ডাক্তারবাবুর জোড়া ভ্রু আছে, জাস্ট অসাম দেখতে। আমি তো প্রথম থেকেই এই জোড়া ভ্রুতে ফিদা হয়ে গিয়েছি। জোড়াবুড়ুর কথা বলতেই সুমার বক্ষপট চিনচিন যন্ত্রণা হলো। জোড়াবুড়ু তো তানজিলেরও আছে। এই জোড়াবুড়ুর কারণেই তো মানুষটাকে মারাত্মক লাগে। বাই এনি চান্স শিখা কি তানজিলের কথা বলছে? সুমার যন্ত্রণাটা হুট করেই বেড়ে গেল, গলা শুকিয়ে এলো নিমেষেই। তবুও মনকে সান্ত্বনা দিল, এমন কিছুই হবে না, কারণ শিখা হিন্দু আর তানজিল মুসলিম। সুমা নিশ্চয়ই একটা মুসলিম ছেলের প্রেমে পড়বে না। মনের সন্দেহ এড়াতে সুমা প্রশ্ন করল, বাবার হসপিটালের নাম কি? ল্যাবেইড স্পেশালাইজড হসপিটাল। তোমাকে একদিন দেখাতে নিয়ে যাব, বাবার বড় মেয়ে হিসেবে। তুমিই তো হসপিটালের ওনার। শিখার মুখে হসপিটালের বড্ড পরিচিত নামটা শুনে সুমা দাঁড়ানো থেকে ধপ করে বিছানায় বসে পড়ল। সহায় কণ্ঠে বলল, আমাকে তোমার ডাক্তারবাবুর একটু ছবি দেখাতে পারবে? শিখা ঠোঁট উল্টে বলল, এভাবে বলছো কেন দিদি? চলো আমার রুমে। আমার ডাক্তারবাবুকে তুমি ছাড়া আর কে দেখবে বলো? আই মিন বোনের হবু বর বলে কথা। সুমা কোনো উত্তর দেয় না, বিনিময়ে শুকনো হাসে। শিখা সুমার হাত ধরে টেনে নিয়ে যায় তার ঘরে। সুমা যন্ত্রের ন্যায় কেবল ভেঙে আসা পা জোড়া টেনে নিয়ে এগোচ্ছে। সুমা কাঁদে না, সুমা হাসেও না। মুহূর্তটা তাকে পাথর বানিয়ে দিয়েছে। শিখার ঘরের দেওয়াল জুড়ে তানজিলের এত এত ছবি দেখে হৃৎপিণ্ডের গতি থমকে গিয়েছে। সকল অনুভূতি মিলেমিশে দিচ্ছে যন্ত্রণা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঢেকে গিয়েছে পুরো জঙ্গল। বড় বটগাছটির মোটা শেকড়ের উপর ভাসমান একজোড়া সবুজ চোখ জ্বলজ্বল করছে। অন্ধকারের শরীরে কোনো অংশ বিন্দু পরিমাণ দৃশ্যমান না হলেও অদ্ভুতভাবে চোখ দুটো ভয়ঙ্কর রকমের দ্যুতি ছড়াচ্ছে। তানজিল জোড়া ভুরু কিঞ্চিত কুচকে নিয়ে তাকিয়ে আছে সেই চোখের দিকে। কপালে প্রস্ফুটিত হয়েছে চিন্তার ভাঁজ। গাঢ় পুরুষালী কণ্ঠের মিলন ঘটালো তক্ষুনি। অন্ধকারে গমগমে শোনালো সে কণ্ঠস্বর। আমেরিকান স্থায়ী বাসিন্দা ছিলেন আমার বাবা ডক্টর স্মিথ তালুকদার। আমার বাবা ছিলেন মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টাডির সূত্রেই বাবার সাথে মায়ের প্রণয়নের সম্পর্ক, তারপর বিয়ে। অতঃপর আমার বোন রুবাইশার জন্মের শুভক্ষণ সব মিলিয়ে ডক্টর স্মিথ এবং রাবেয়া ওয়াহিদ খুব হ্যাপি লাইফ স্পেন্ড করছিলেন। কিন্তু আমার বাবা মাথায় চাপে অন্য চিন্তা, পার্কিনসন্স ডিজিজ একটি মারণ ব্যাধি। এই রোগ মানবদেহে মারাত্মক অবস্থার সৃষ্টি করে। এক কথায় বলা চলে এটি প্রাণঘাতী এক রোগ। আমেরিকান ন্যাশনাল পার্কিনসন্স ফাউন্ডেশন জানিয়েছিল এই রোগে আক্রান্ত রোগীর মস্তিষ্কের ডোপামাইন উৎপাদনের প্রক্রিয়া, স্নায়বিক অংশের সঙ্গে জড়িত নিউরোট্রান্সমিটার, মোটর স্কিল এবং মস্তিষ্কের অন্যান্য কার্যপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আক্রান্ত রোগীর নাড়াচাড়া, আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এ রোগের কোনো চিকিৎসাই নেই যার মাধ্যমে নিরাময় সম্ভব। এই রোগে আক্রান্ত হলে বাঁচার আশা 1%ও থাকে না। এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন ডক্টর স্মিথ এবং এই মেডিসিন তৈরির উপায়ও বের করেছিলেন একসময়। তিনি মানুষের ডিএনএর সাথে দুটো ভিন্ন ভিন্ন প্রাণীর ডিএনএর সংমিশ্রণে একটি নতুন প্রাণী তৈরি করার কথা ভাবেন এবং সেই প্রাণীর রক্ত থেকেই তৈরি হবে সেই মহামূল্যবান মেডিসিন। তবে তিনি এই প্রজেক্টে পুরোপুরি শিওর ছিল না, তাই তার প্রচুর পরিমাণ এক্সপেরিমেন্ট করতে হতো। কিন্তু কোনো কৃত্রিম উপায়ে এই এক্সপেরিমেন্ট সফল হচ্ছিল না, বারবার ফ্লপ হয়ে যাচ্ছিল। এই এক্সপেরিমেন্টের জন্য দরকার নারী জরায়ু, যার মধ্যে 3টে ডিএনএ প্রতিস্থাপন করা যাবে। ডক্টর স্মিথ এবার বাধ্য হয়ে সরকারের নিকট আবেদন জানায় তার এক্সপেরিমেন্টের বৈধ লাইসেন্স দেওয়ার জন্য। কিন্তু সরকার সে আবেদন সরাসরি নাকচ করে দেন, কারণ ডক্টর স্মিথ তার প্রজেক্ট সফল হওয়ার কোনো প্রমাণ দিতে পারেনি। উল্টো এক্সপেরিমেন্টের কারণে নারীর জীবন ঝুঁকির মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, কারণ তখনও তিনি জানতো না কোন মেয়ের উপরে এক্সপেরিমেন্ট কিরূপ প্রভাব বিস্তার করতে পারে। তাই সরকারি প্রজেক্টটি সেখানেই বন্ধ করে দেওয়ার আদেশ দেন। তারপর থেকে ডক্টর স্মিথ খুব ভেঙে পড়েন। ধীরে ধীরে ডিপ্রেশনে ভুগতে থাকে। স্ত্রী সন্তানকে সময় দেওয়া বন্ধ করে দেয়। যেই মানুষটা রুবিশা করে মেয়েকে চোখে হারাতেন, সারাদিনে সেই মেয়ের খবর নেওয়া হতো না একটু। রবিশাও বাবার এমন অবস্থা দেখে ডিপ্রেশনে চলে যায়। সারা দিন নিজেকে ল্যাবের মধ্যে বন্দি করে রাখতো বাবা। কখনো কখনো রাতে ফিরত, আবার কখনো বা দিন রাত 24 ঘন্টা ল্যাবেই পড়ে থাকতো। রুবাইশা তখন 17 বছর বয়স। মা নতুন করে তার গর্ভে আমার উপস্থিতি আবিষ্কার করে।
কিন্তু মায়ের প্রেগনেন্সির খবর বাবাকে আরো বেশি চিন্তায় ফেলে দেয়। বাবা ডক্টর হিসেবে আমেরিকার সিটিজেনের বৈধ লাইসেন্স পেলেও সবকিছুর ঊর্ধ্বে তিনি বাংলাদেশের তালুকদার বংশের একমাত্র বংশধর। মায়ের প্রেগনেন্সির কথা চিন্তা করে বাবা মাকে দেশে পাঠিয়ে দেন এবং রুবিশাকে নিয়ে তিনি সেখানেই থেকে যান। কয়েক মাস সব ঠিকঠাক থাকার পর বাবা হঠাৎ করে মায়ের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেন। বাংলাদেশ থেকে মা বাবার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা চালায়, কিন্তু ফলস্বরূপ কিছুই হলো না। ডক্টর স্মিথ এবং রুবাইশা আমেরিকার মাটি থেকে পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। আমার জন্ম হওয়ার পর মা আবারও আমেরিকায় ফিরে যায়, তন্ন তন্ন করে খোঁজ করে বাবার, কিন্তু দ্বিতীয়বারের মতো নিরাশ হয়ে ফিরতে হয় দেশে। আজ এতগুলো বছর আমার বাবা এবং বোনের খোঁজ মিলেনি এখনো। বেঁচে আছেন কিনা তাও জানি না। ডক্টর স্মিথ নিজের প্রজেক্টের পেছনে অনেক শ্রম দিয়েছিল। আমি তার ল্যাবে একটি নোটবুকে পেয়েছিলাম তার এক্সপেরিমেন্টের অপরিপূর্ণ খণ্ডাংশ। সেই থেকে আমি বাবার প্রজেক্ট নিয়ে কাজ শুরু করি। বাবার গবেষণার অনেক মিস্টেক ছিল। এই প্রজেক্ট যদি বাবা কোনোভাবে কার ওপর এক্সপেরিমেন্ট করতো তবে কি হতো জানা নেই, কিন্তু আমি আন্দাজ করতে পারছি মারাত্মক কিছু হয়ে যেত। এগুলো আমাকে বলার কারণ? আলভি শীতল কণ্ঠে প্রস্তুত ছুড়ল। তানজিল উত্তেজিত সন্ধিহান কণ্ঠে বলল, আই এম নট শিওর, বাট আই থিঙ্ক তোকে নিয়েও কেউ ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করছে। ক্যালেন্ডারের পাতায় আজ বৈশাখ মাসের 17 তারিখ। বেলা 10টার দিকে আকাশ জুড়ে শুরু হয়েছে তুমুল বর্ষণ। বাতাসের প্রবল বেগের কারণে দানবের মতো গাছপালাগুলো এপাশ থেকে ওপাশ ঝুলছে, ভেঙে যাচ্ছে ডালপালাগুলো। হঠাৎ করে একটি খড়কুটে মোড়ানো ছোট্ট পাখির বাসা উড়ে এসে পড়ল বেলকনিতে। তার কিছুক্ষণের মধ্যেই একটি গুগু পাখি বাসাটির পাশে দাঁড়িয়ে কিচিরমিচির শব্দ শুরু করলো। বোধগম্য নয় সে ভাষা, তবে হয়তো কান্না করছে। মিষ্টির খুব মায়া হলো, বসা থেকে উঠে দাঁড়ালো। তক্ষুনি তাড়াহুড়ো করে বেলকনির দরজায় গিয়ে দাঁড়ালো। মুহূর্তেই ভিজে গেল পুরো শরীর। সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। হাত বাড়ালো পাখিটিকে আদর করার জন্য। নেহাত পাখিটি বুঝলো না মিষ্টির মনের কথা, তাই তো উড়ে চলে গেল নাগালের বাইরে। মিষ্টি ভারাক্রান্ত মন নিয়েই তাকিয়ে রইল কালো মেঘে ঢেকে রাখা শূন্য আকাশের দিকে। যতদূর চোখ যায় যেন শূন্যতা আর শূন্যতা। ব্যথাতুর হৃদয় যেন এই শূন্যতার মাইল ফলককে আরো বেশি দুমড়ে মুচড়ে আসে। বারবার হারিয়ে ফেলে নিজেকে সেই শূন্যতায় গোলক দাধায়। মনে করিয়ে দেয় বিষাদময় সময়ের কথা। আলবি ভেজা শরীরে রুমে ঢুকলো শীঘ্রই। গতকাল রাতের ঘটনা স্পষ্ট মনে না থাকলেও মানুষপটে আবছা আবছা ভাসছে এখনো। ব্যথায় নীল হয়ে যাওয়া মিষ্টির সেই চেহারাটা মনে পড়লেই দিক বিদিক শূন্য মনে হচ্ছে কেবল। তানজিলের কাছে নিজের এমন অবস্থার বিশেষ কারণ জানতে না পারলেও তানজিল সন্দেহের বসে যেটুকু ইঙ্গিত দিয়েছে, সেরকম কিছু হলে আলভির জীবন খুব শীঘ্রই হয়তো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। নিজের অনিশ্চিত অনিবার্য ভবিষ্যতের কথা ভাবতেই যেন মিষ্টির সেই বিষাক্ত গাঢ় নীলমুখটার দৃশ্য পক্ষপাত খামছে ধরে। আলবি ধীরে ধীরে মিষ্টির পেছনে গিয়ে দাঁড়ায়। মিষ্টির শূন্যে তাকিয়ে পরিচিত ঘ্রাণ শুঁকে নিল নাসিকা গ্রন্থের দ্বারা। আলবি হাত বাড়িয়ে মিষ্টির পিঠের উপর ছড়িয়ে থাকা ভেজা চুলগুচ্ছ সরিয়ে নিল একপাশে। ফর্সা ঘাড়ের বাদিকটায় ফুটে উঠল নীল হয়ে থাকা কামড়ের চিহ্ন। স্পষ্ট দুটো দাঁতের চিহ্ন যেন সুস্ফুটানোর মতো দেখাচ্ছে। আলবি কাপা হাত এগিয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো ক্ষত জায়গাটায়। মিষ্টির চোখ বন্ধ করে অস্ফুট শব্দ করলো, আউচ! আলবির কণ্ঠ ভারী অথচ আহত স্বরে জিজ্ঞেস করল, কাল রাতে কি হয়েছে মিষ্টি? মিষ্টি উত্তর দেয় না। পেছন ফিরে তাকায় আলভির মুখের দিকে। গতকাল রাতে আবছা অন্ধকারে দেখা আলভির ভয়ঙ্কর রূপের কথা মনে করেই হরিণী চোখ বন্ধ করে ফেলে আচমকা। ধনুকের মতো কাঁপতে থাকে বৃষ্টি ভেজা গোলাপি ঠোঁট। আলভি বুঝতে পারে মিষ্টির অস্থিরতার অর্থ। জড়ানো কণ্ঠে ঋণী বিনিয়ে বলে, ভয় পাস না মিষ্টি, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। তাকা একবার, এমন করে কষ্ট দিস না মিষ্টি। আলভির অনুনের স্বর ভেতর থেকে নাড়িয়ে দিল মিষ্টিকে। নিজেকে ধাতস্থ করে ধীরে ধীরে মেলে তাকালো ঘন পল্লব। আলবির দৃষ্টি স্থির, পলকহীন অথচ ভয়ঙ্কর লাল। মিষ্টি বেচার কারণেই হয়তো। মিষ্টির ঠোঁট নাড়ালো আলভির উদ্দেশ্যে। মনে জেগে ওঠা হাজার প্রশ্নের সমাধান চাই তার। তোর ভয়ঙ্কর রূপের বিশ্লেষণ করতে আমি ব্যর্থ। এমন ভয়ঙ্কর রূপের কারণ কি আলভি? কারণ জানা নেই, তবে জেনে রাখ খুব শীঘ্রই হয়তো আমার পাপের প্রায়শ্চিত্ত হতে যাচ্ছে। মিষ্টি কিছু বলে না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আলভির মুখের দিকে। তারপর আচমকা বিদ্যুৎ গতিতে জড়িয়ে ধরে আলভিকে। ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, মায়া বাড়াস না আলভি। আমাদের নিয়তিতে মিলন নেই, ধ্বংস ছাড়া অন্য কোনো অপশন নেই। যদি থাকতো আমি তোকেই বেছে নিতাম, কিন্তু তুই পাপী। এত কেন পাপ করতে হলো তোর, যার জন্য আমাকে তোর বিরুদ্ধে যেতে হয়, বিবেকের কাজ গড়ায় মাথা নত করতে হয়? তোর কাছে যেটা পাপ, আমার কাছে সেটা কম্প্রোমাইজ। আমি ভালোবাসার জন্য যে কোনো জীবনের সাথে কম্প্রোমাইজ করতে পারি। দরকার পড়লে নিজের জীবনের সাথেও কম্প্রোমাইজ করব,
মোস্ট ইম্পর্ট্যান্ট তোকে ভালো রাখার জন্য। মিষ্টি আলভিকে ধাক্কা দিয়ে দুকদম পিছিয়ে দাঁড়ালো, তেজি কণ্ঠে চেঁচিয়ে উঠল অতিরিক্ত রাগে। মিথ্যে, সব মিথ্যা। তুই একটা মিথ্যাবাদী ধর্ষক। তোর সমস্ত স্বীকারোক্তির আড়ালে তুই মস্ত বড় পাপ লুকিয়ে গিয়েছিস। কাজটা মোটেও ঠিক করিসনি তুই। আলভি এগিয়ে গিয়ে মিষ্টির দুবাহু আঁকড়ে ঝাঁকাতে লাগলো। কি আড়াল করার কথা বলছিস তুই মিষ্টি? আমার জানা মতে আমি কিছু আড়াল করিনি তোর কাছে। মিষ্টি জোর করে নিজেকে ছাড়াতে ছাড়াতে আবারও চেঁচানো শুরু করলো। ছবি না আমাকে নিজের নোংরা হাতে স্পর্শ করার চেষ্টা করবি না একদম। তুই একটা জানোয়ার, একটা ছোট্ট বাচ্চাকেও ছাড় দিসনি। শুধু একবার প্রমাণ পাই, বিশ্বাস কর, সব ধ্বংস করে ফেলবো। আলভি মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক সময় পড়ে আছে, আগে খেপা বাঘিনীকে শান্ত করাটা জরুরি। মিষ্টিকে আলভি আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসতে লাগলো। মিষ্টি ছাড়া পাওয়ার জন্য অনবরত ছোটাছুটি করছে, দুহাতে থাপ্পড় দিচ্ছে আলভির শক্ত হাতের বেষ্টনীতে, ছোড়াছড়ি করছে দুধে আলতা ফর্সা পাজোড়া। পূজা ব্যানার্জি শুরু থেকেই সোমাকে অপছন্দ করে, প্রয়োজন ব্যতীত সোমার সাথে কথা বলে না এক শব্দ। নিজের আচরণে বারবার প্রমাণ করতে উঠে পড়ে লাগে সোমা। তার জীবনে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতোই উটকো ঝামেলা। সোমা বুদ্ধিমতী মেয়ে, সবটা বুঝতে পারে, তবে তার কাছে কিছু করার নেই। শেখর ব্যানার্জি তার বাবা, এই ব্যানার্জি বাড়িতে তার অধিকার রয়েছে, অথচ সমাজ আর সমাজের মানুষের জন্য সে তার অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিল। নিজের অধিকার খোয়াতে চায় না সোমা, নিজের স্থায়ী পরিচয় আত্মসম্মানের জোরে বাকিটা জীবন কাটাতে চায়। এসেছে পর্যন্ত পূজা সোমার সাথে এক টেবিলে খেতে বসেনি কখনো, বরাবরই কোনো না কোনো কারণ দেখিয়ে এড়িয়ে যায় খাওয়ার বিষয়টা। শেখর ব্যানার্জি কিছু বলে না, পূজার ব্যাপারে কোনো দ্বিরুক্তি করতে নারাজ সে। পূজার সাথে এখনো খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি তার। শিক্ষা খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে সোমাকে চিমটি কাটছে। সোমা বুড়ি উঁচিয়ে কারণ জানতে চাইলে ফিসফিসিয়ে বলতে শুরু করলো। কিছু বললে না যে দিদি? আমার ডাক্তারবাবুকে কেমন লাগলো? কাল থেকে একটা কথাও তো বললে না। সোমা ছলছলে চোখ কয়েকবার জাপটে নিয়ে বলল, ভালো। যাহ বাবা, শুধুই ভালো? হ্যান্ডসাম লাগছে না? আমার সাথে মানাবে না? শিখার এক একটা কথা সোমার বুকে তীরের মতো বিচ্ছে, ধুট্টা ফুলের বিষের মতো বিষিয়ে উঠছে কণ্ঠস্বর। তুমি হিন্দু শিখা, আর ও মুসলমান। শিখা অভিমানী কণ্ঠে বলল। তুমিও শুরু করলে দিদি? রাগ করার কিছু নেই শিখা, তুমি যথেষ্ট বুঝদার মেয়ে, বুদ্ধিমতীও বটে। আমার ডাক্তারবাবু মুসলিম আর তুমি হিন্দু। একবার ভেবে দেখো তো, বাবা জানতে পারলে কি হবে? তারপর শুনলাম বাবার সাথে ডাক্তারবাবুর সম্পর্কটা সাপে নেউলে। শিখার মায়াবী চোখ ভরে এলো জলে। ভালোবাসা বলে কয়ে হয় না দিদি, না পার্থক্য করে ধর্মবর্ণ। মন কখন কিভাবে কার প্রেমে পড়ে যায় বলা যায় না। মনের বিপরীতে যেতে চাই না আমি। আব্বুও তো তোমার মাকে মুসলিম জেনেও ভালোবেসেছে, বিয়ে করেছে। আব্বু বুঝি আমার ভালোবাসা বুঝবে না? বিশ্বাস করো দিদি, ডাক্তারবাবুকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আব্বু যদি আমার ভালোবাসার বিপক্ষে যায় তো আমি সত্যি সত্যি সুইসাইড করব। পূজা ব্যস্ত হাত চেপে ধরলো শিখার মুখে, সচেতন দৃষ্টি বোলালো শেখর ব্যানার্জি চেয়ারের দিকে। শেখর ব্যানার্জি ততক্ষণে খাবার শেষ করে প্রস্থান করেছে। পূজা নিশ্চিত হয়ে দম নিল। তার এসব কি বলছো মামনি? আর কখনো এই কথা মুখে আনবে না। আমি আছি তো তোমাদের পাশে। দেখবে তোমার ভালোবাসার কাছে তোমার আব্বুর জেদ গলে জল হয়ে যাবে। অতিরিক্ত কষ্টে চেপে এলো গলা। খাবারের যেটুকু অংশ মুখে দিয়েছিল সে অংশটুকু আর গিলে ফেলা সম্ভব হচ্ছে না সুমার। তানজিলকে তো সে ভালোবাসে না, সবসময় ঘৃণা করেছে, অথচ যখন ঘৃণাটা একটু একটু করে ভালোবাসায় পরিণতি হতে যাচ্ছিল সব এলোমেলো হয়ে গেল। শিখা তো তার আগে থেকেই তানজিলকে ভালোবাসে, শুধু ভালোবাসে বললে ভুল হবে, পাগলের মতো ভালোবাসে। তার ভালোবাসায় ভিলেন হওয়ার ইচ্ছে সুমার নেই, তবুও মন সায় দেয় না, রাগ হয় খুব। সুমা পূজার দিকে তাকিয়ে বলল, আপনিও শিখাকে প্রশ্রয় দিচ্ছেন? অন্তত আর যাই হোক, তানজিল তালুকদারের চরিত্র সম্পর্কে তো ধারণা আছে নাকি? পূজা কিছু বলার আগেই শিখা জড়িয়ে ধরলো সুমাকে। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না দিদি। ডাক্তারবাবুর হাজার নারীতে আসক্ত হলেও তার প্রতি আমি আসক্ত, ভীষণভাবে আসক্ত। আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে দিদি। আমি আমার ভালোবাসা দিয়ে তার সব আসক্তি এক তুড়িতে ভ্যানিশ করে দেব।
সুমা নিশ্চুপ হয়ে শুধু উপলব্ধি করছে শিখার ভালোবাসার গভীরতা। সত্যি শিখার ভালোবাসার সাথে সুমার সামান্য অনুভূতির কোনো মূল্য নেই। হাজার নারীতে আসক্ত পুরুষের প্রতি যেই মনে জমেছিল পাহাড় সম ঘৃণা, অথচ সে হাজার নারী আসক্ত পুরুষের প্রতি শিখার নিঃস্বার্থ ভালোবাসা সুমাকে বারবার বাকরুদ্ধ করে। শিখার ভালোবাসার কাছে সুমার এমন অযাচিত অশোভনীয় ক্ষুদ্র অনুভূতি বারবার দুর্বল হয়ে যাচ্ছে। সুমা তার লালবর্ণা চোখের পল্লব দাপটে শিখাকে জড়িয়ে ধরল দুহাতে। তোমার ভালোবাসা দেখে আমি বারবার অবাক হই শিখা। একজন পুরুষকে এত সুন্দর করে স্বার্থহীনভাবে হয়তো তোমার মতো কেউই ভালোবাসতে পারবে না। তোমার ডাক্তারবাবু বড় ভাগ্যবান। শিখা আদুরে নাক ঘষল সুমার বাহুতে, ন্যাকামি স্বরে বলল, তোমার মতো ডাক্তারবাবুও যদি আমার মনের কথা বুঝে যেত কত ভালো হতো বলো তো। বুঝবে, তোমার মতো মেয়েকে ডাক্তার এড়িয়ে যেতে পারবে না। একদিন ঠিক বুঝবে, দেখো। কিভাবে বুঝবে দিদি? ঘন্টার পর ঘন্টা তাকে দেখার জন্য হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকি, অথচ সেই নির্দয় পুরুষ ফিরেও তাকায় না। অথচ তার প্রতিটি রাত কাটে কোনো না কোনো নারীর পিছনে। শিখা সুমার মুখ চেপে ধরল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এসব বলো না দিদি। ডাক্তারবাবুর হাজারটা পাপ থাকলেও তাকে আমি ঘৃণা করতে চাই না। তার সমস্ত পাপ নিজের ভালোবাসার পরিধি দিয়ে ঢেকে ফেলতে চাই। শিখার কথার পৃষ্ঠে সুমা কিছু বলার আগে পূজা রান্নাঘর থেকে হাঁক ছাড়ল। এই মেয়ে, রান্নাঘরে অনেকগুলো থালা বাসন জমা হয়ে আছে, বাজে বকা বন্ধ করে একটু ধুয়েও তো দিতে পারতে। মায়ের কথা শুনে শিখার রাগ হলো, তেতে গিয়ে বলল, তুমি দিদিকে এভাবে বলছো কেন মামুনি? দিদি কিন্তু আমার মতো এবারের মেয়ে। সুমা মুস্কি হাসলো শিখার দিকে তাকিয়ে। কি বলো তো শিখা, তোমার মা আমাকে ঠিক মেনে নিতে পারছে না। আমাকে এবারে আশ্রিতা ভেবে বারবার ভুল করছেন। পূজা রেগে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এই মেয়ে, তোমাকে এই বাড়ির মেয়ে কেন কোনো আশ্রিতা ভাবতেও আমার রুচিতে বাধে। নিজের চেহারা দেখেছো আয়নায়? কোন দিক থেকে নিজেকে ব্যানার্জি বাড়ির অংশীদারি মনে হচ্ছে? মায়ের কথা শুনে শিখার রাগ তরতর করে বেড়ে গেল। মা তুমি কিন্তু। থামো শিখা। হাত উঁচিয়ে শিখাকে থামিয়ে দিল সুমা। আমার কথার জবাব আমাকেই দিতে দাও শিখা। পূজা তেলে বেগুনে জ্বলে উঠল। আসতে না আসতে আমার মেয়েটাকে ভুজুং ভাজুং দিয়ে নিজের দলে নিয়ে নিয়েছিস। মুখ সামলে কথা বলুন মিসেস ব্যানার্জি। ছোট থেকে মানুষের কথা শুনে বড় হয়েছে, তাই পাল্টা জবাব কি করে দিতে হয় আমার ভালোভাবেই জানা আছে। আমার সাথে লাগতে আসবেন না। আপনার মেয়ে ছোট নয় যে নিজের ভালো বুঝবে না। আমার গায়ের রং নিয়ে কথা বলার আগে নিজের দিকে তাকান। আপনিও কোন কালো পুরুষের বিছানায় প্রতিদিনই ঘুমাতেন। যতই তর্ক করুক না কেন, সুমা নিজের কাজ নিজে করতে কখনোই বিরক্তি প্রকাশ করে না। জীবনের চরম দুঃসময়ের চেয়ে অনেক বেশি কঠিন কাজ করতে হয়েছে তার। পরিবারের সবার এত থালা বাসন ধোয়া তার কাছে তেমন কিছুই না অপমানজনক বিষয়। সে আনন্দের সাথেই নিজের কাজ শেষ করে। প্রায় 11টার দিকে নিজের ঘরে পা রাখা মাত্রই পরিচিত ঘ্রাণ এসে ঠেকে নাকের ডগায়, ছেদ করে উঠে বক্ষ পিঞ্জরা। ঘরের মধ্যে চোখ যেতেই বুক ধরপড়ানি বেড়ে যায় কয়েক গুণ। দ্রুত হাতে দরজা বন্ধ করে এগিয়ে যায় ব্যস্ত পায়ে। পায়ের উপর পা তুলে বসে থাকা লম্বা চওড়া শরীরে অধিকারী পুরুষ মানুষটির অবয়ব একইভাবে বসে দেখছে সুমার কার্যকলাপ। সুমা ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগেই অবয়বটি দ্রুত গতিতে চেয়ার ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে দরজার সাথে চেপে ধরে সুমার গলা, ক্রোধিত কণ্ঠে উচ্চারণ করে দীর্ঘ বাক্য। টানা 3 দিন পর তোর খোঁজ পেয়েছি। তানজিন তালুকদারের কাছ থেকে পালানোর স্পর্ধা কি করে হলো? প্রচণ্ড রাগে আবার চেঁচিয়ে উঠল, আই জাস্ট কিল ইউ ড্যাম ইট। চাতক পাখির মতো ছটফট করছে সোমা। ছোট্ট প্রাণখানি এই বুঝি ফুরিয়ে যাবে। চোখের সামনে সবকিছু অন্ধকার মনে হচ্ছে। জীবনের শেষ মুহূর্তে বুঝে দ্বার প্রান্তে এসে গেছে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে সোমার। নিঃশ্বাস নেওয়ার ফুসরত নেই একটুও। তানজিল হালকা করলো তার হাতের মুঠো। সোমাকে বুকে হাত দিয়ে দম ফেললো কয়েকবার। তানজিল আবার ক্ষিপ্র গতিতে চেপে ধরলো সোমার দুগাল। সোমা হিসিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু সুযোগ পেল না একটুও। তানজিল আরো শক্ত করে চেপে ধরলো সোমার গাল। সোমা ব্যথায় গোঙানির শব্দ করলো। তানজিল পিছলে হাসলো সে দিচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল, কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোর?
তারপর গাল ছেড়ে দিয়ে ফটফট দুটো থাপ্পড় বসিয়ে দিল শক্ত হাতের। সুমার ঠোঁট কেটে গিয়ে কিঞ্চিত রক্ত বেরিয়ে গেল। সুমা আঙুলের মাথায় রক্ত নিয়ে ছলছল চোখে তানজিলের দিকে তাকালো। তানজিল দমে নেই সমস্ত রাগ উগড়ে দিয়ে চেপে ধরল সুমার চুলের খোপা। রাগান্বিত কণ্ঠ চওড়া করে বলল, 72 ঘন্টা, 4320 মিনিট, 2,59,200 সেকেন্ড আমি জাস্ট এইভাবে ছটফট করেছি। এর চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছি। তানজিল সুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খামচে ধরল নিচের 1 ইঞ্চি লম্বা চুল। তারপর ছুটে এসে প্রশস্ত বুকের সাথে শক্ত করে চেপে ধরল সুমার মাথা। রাগান্বিত অথচ ধারালো কণ্ঠে বলল, শুনতে পাচ্ছিস? সুমা স্তব্ধ কান পেতে শুনছে তানজিলের বুকের বাঁ পাশে দ্রিম দ্রিম আওয়াজ, পক্ষপটের অস্থিরতা। সুমা আদুরে মুখ ঘষল তানজিলের বুকে, অস্ফুট স্বরে বলল,